আসসালামু আলাইকুম। আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে, বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে। আপনারা যারা যেই যেখান থেকে আমাকে দেখছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে কানাডার যে ইমিগ্রেশন আপডেটস গুলো এসেছে, সমস্ত যে বিষয়গুলো সেখানে লেখা আছে এবং যে জিনিসগুলোর উপর গুরুত্ব দিয়েছে ওরা, সবকিছু আজকে আপনাদের সাথে আমি বলবো। সো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, এট ফার্স্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, দেন নোটিফিকেশন যে বেলটা সেটা ক্লিক করে দিন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। 2026 সালের 31শে মার্চেও একটা আপডেটস এসেছিল এবং এই এপ্রিল মাসে যে আপডেটসটা এসেছে সেই আপডেটসটার মধ্যে লেখা আছে যে বিএলসি 12 এর এই যে মাধ্যমে এখানে আপনার যারা অস্থায়ী বাসিন্দা বলেন বা আপনার এখানে যারা অ্যাসাইলাম ক্লেম করেছিল, তাদের যে কাগজপত্রগুলো আছে সেগুলো তারা এখানে সবারটা গ্রহণ করবে না। এখানে প্রায় আপনার 5% ওরা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে এখানে। সো যারা এখানে অ্যাসাইলাম ক্লেম করেছিল আপনার এখানে তাদের সংখ্যা কমিয়ে আনার যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সংখ্যাটা প্রায় 3,85,000-এর মতো। সো আপনারা জানেন যে 2024 সালে যারা এসেছিলেন কানাডাতে, এসে এখানে অ্যাসাইলাম ক্লেম করেছে, তাদের এই যে 24 থেকে 25-এর মধ্যে যদি এরকম অ্যাপ্লাই করেনি, যারা করেনি তাদেরটা হবে না, আর যদি করেছে যারা তাদেরটা অবশ্যই বিবেচনা করে তাদের আসলেই কি জীবন ঝুঁকি, দেশে সমস্যা আছে কিনা, পরিবারের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, গরিব, সমস্ত কিছুই বিবেচনা করে তাদেরকে দেয়া হবে। এবং আপনারা আরো জানেন যে এই যে সংখ্যাটা এটা কিন্তু 2025 সালে কিন্তু আরো বেশি ছিল, সেখান থেকে কমিয়ে তারা এই 3,85,000-এ নিয়ে এসেছে। সো এরপরে যে আপডেটসটা এসেছে সেটা হচ্ছে যে যারা সুপার ভিসাতে বাবা মা বলেন, দাদা দাদি বলেন, নানা নানি বলেন, এদেরকে আনতে চায় এখানে। এখানে আপনি 10 বছর মেয়াদি ভিসার জন্য আপনি এখানে তাদেরকে আনেন, আপনাকে অবশ্যই বাড়তি পাসপোর্ট ফি দিতে হবে। সেটা হচ্ছে যে ক্যানাডিয়ান $163.50 আপনাকে পরিশোধ করতে হবে। আর যদি আপনি এখানে তাদেরকে পিআর এর জন্য সরাসরি আনেন, আপনি যদি ওইভাবে অ্যাপ্লাই করেন তাহলে হয়তো বা একটু বেশি দিতে হবে। আগে এরকম কোনো নিয়ম ছিল না যে আপনি যদি স্পন্সর ভিসাতে বা সুপার ভিসাতে কাউকে ইনভিটেশন দিয়ে এখানে আনেন তার কি আয়, সেটা আপনার আপনার যারা বয়স্ক তারা তো আর চাকরি বাকরি করেন না, ঠিক না? এখন অনেকেই আছেন এখানে, তাদের যদি কোনো আয় থাকে সেটাও কিন্তু গ্রহণ করছে। সো এটা কিন্তু একটা খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে ক্যানাডিয়ান ইমিগ্রেশন পক্ষ থেকে। এটা কিন্তু খুব সুন্দর একটা সিদ্ধান্ত যে আপনার যদি 2 বছরের কোনো আপনার তাদের আয়ের যে উৎসগুলো আছে বা তাদের আয়টা আছে লাস্ট 2 ইয়ার্স এর, এটা আপনার অবশ্যই অ্যাড করবেন। এটা কিন্তু একটা খুবই সুন্দর একটা প্লাস পয়েন্ট তাদেরকে আনার জন্য। আর এরপরে যে আপডেটস এসেছে সেটা হচ্ছে যে আপনার এপ্রিলের 1 তারিখ থেকে এটা এসেছে যে আপনি যদি এখানে পিআর এর জন্য অ্যাপ্লাই করেন আর পিআরটা যদি আপনার হয়ে যায়, আপনাকে 6 বছরের জন্য যে পিআরটা দেয়া হবে সেটা আবার আপনি 2027 সালে গিয়ে যদি আপনি পিআরটা পেয়ে যান, এপ্রিল মাসে পেয়ে যান, সেটা 5 বছরের হয়ে যাবে। সো এটা আরেকটা বিগ আপডেটস। এটা পরবর্তীকালে যারা এখানে পিআর হবে তারা আসলে 1 বছরটা একটু কম পাবে, সেটা আসলে কোনো ব্যাপার না। এখানে আপনি যদি একবার পিআর হয়ে যান, এটা আপনার যেমন বাংলাদেশে আপনাদের ভোটার আইডি কার্ড থাকে ওরকম একটা কার্ড আপনার থাকবে। সেই কার্ডটা আপনার যখন আপনার মেয়াদ শেষ হয়ে যাবে সেটা আপনি আবার এখানে আপনার এখানে অফিস আছে, সেখানে গিয়ে আপনি আবার রিনিউ করতে পারবেন। সো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। এবং 1 জানুয়ারি 2026 থেকে আপনার সরকার মনোনীত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ডক্টরাল বা মাস্টার্স এর শিক্ষার্থীরা আছেন, আপনারা জানেন যে 1 জানুয়ারি থেকে আপনাদের যে আঞ্চলিক প্রত্যয়ন পত্র যে PLTAL সেটা আর লাগবে না। সেটার জন্য আর আপনাদের উঠে পড়ে লাগার কোনো দরকার নেই।
এরপরে যে আপডেটসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যারা এগ্রিকালচার ভিসার জন্য অ্যাপ্লাই করছেন বা ফুড প্যাকেজিং ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, হ্যাঁ, এখানে বিভিন্ন জায়গায় আমি আমার গত ভিডিওতে বলেছি যে এখন এখানে সামার টাইম আসছে, এখানে এগ্রিকালচার ভিসার জন্য বা ফুড প্যাকেজিং বলেন, হ্যাঁ, এরকম ভিসার জন্য লোক নেওয়া হবে, সেই 9% লোক নেওয়া হবে। এটা আপনি যদি ফরাসি ভাষার উপর আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে বা আপনার যদি আইএলটিএস দেওয়া থাকে সেটা আপনার জন্য আরো ভালো। সো আপনারা জানেন যে খুব সুন আইএলটিএস বন্ধ হয়ে যাবে পেপার বেস। আপনারা চেষ্টা করবেন যেন কম্পিউটারের উপর আপনাদের যে দক্ষতা সেটা আপনারা বাড়ান। আপনার কম্পিউটারের যদি কম্পিউটারাইজ আইএলটিএসটা দিতে পারেন সেটাও আপনাদের জন্য ভালো, বা পিটিএ কোডটা দিতে পারেন, হ্যাঁ, এগুলো আপনাদের জন্য ভালো। এবং লাস্টের যে আপডেটসটা আমি আপনাদেরকে বলবো যে যারা 2027 সালে কানাডাতে আসতে চাচ্ছেন, এখানে আপনাদের জন্য যে লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 64%। আপনারা যদি অর্থনৈতিক এখানে অভিবাসী হিসাবে আসেন, যেমন অনেকে আছেন এখানে সরাসরি এসে বিজনেস করতে চাচ্ছেন, আপনারা বিজনেস ভিসাতে এখানে আপনাদের বাংলাদেশে বা ইন্ডিয়াতে যেখান থেকে দেখছেন, আপনাদের যদি খুবই ভালো পরিমাণে একটা প্রুফ অফ ফান্ড থাকে, হ্যাঁ, আপনাদের যদি জায়গা সম্পত্তি থাকে, আপনারা যদি সেটা বিক্রিও করেন, বা আপনাদের যদি অন্য দেশে কোনো ব্যবসা থাকে সেটা তো মুভ করে আপনি কানাডাতে আসতে চাচ্ছেন, এখানে এসে আপনি বিজনেস করতে পারবেন। আপনি এখানে এসে যদি বিজনেস করেন, আপনি ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সার্চ করলে দেখতে পারবেন যে এখানে এসে আপনার ইন্ডিয়া থেকে অনেক মানুষ ব্যবসা করে খুবই লাভবান হয়েছে। সো বিজনেস একটা খুবই এখানে প্রফিটেবল থিংস ফর আর্নিং মানি, মাই ফ্রেন্ড। সো এটাই আমি বলবো যে এই যে ইমিগ্রেশন আপডেটসগুলো এসেছে সেখানে কিছু ভালো আছে, কিছু মন্দ আছে। সো আপনারা অবশ্যই জানেন যে কানাডাতে আপনার এক সময় বলে যে এটা হবে না, আরেক সময় বলে ওইটা হবে না। আমি আমার গত ভিডিওতে বলেছি যে যারা ওয়ার্ক ভিসাতে কানাডাতে আসতে চাচ্ছিলেন, লো ওয়েজেস এর এখানে কর্মী নেওয়া বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এখানে 8টা প্রভিন্সে এখানে আবার লো ওয়েজেস এ কর্মী নিবে। সেখানে তারা তাদের যে আনএমপ্লয় রেট সেটা তারা ফুলফিল করার জন্য চেষ্টা করছে। সো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমার এই কমেন্টস বিলোতে এসে আপনারা কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।